So next, that is the transgenic animals. অথবা তুমি বলতে পারো ট্রান্সজেনিক অর্গানিজমস। সো ব্যাপারটা কি? সো দিস আমি অ্যানিমেলস দিয়ে বলি। ট্রান্সজেনিক অ্যানিমেলস আর দোজ অ্যানিমেলস whose gene is altered. সো এমন কিছু অ্যানিমালস যাদের জিনটাকে অল্টার করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে কিছু, বা ম্যানিপুলেশন করা হয়েছে, তাদেরকে বলা হয় ট্রান্সজেনিক অ্যানিমালস। বা ইন ওয়ান কেস তুমি জেনেটিক্যালি মডিফাইড অ্যানিমালসও বলতে পারো, যে যেগুলা অ্যানিমালসের মধ্যে কিছু অল্টারনেশন, তার জিন নিয়ে অল্টারনেশন করা হয়েছে, তাদেরকে বলা হয় তোমার ট্রান্সজেনিক অ্যানিমালস। সো এই ট্রান্সজেনিক অ্যানিমালস transgenic animals, why these animals are very important to us? There are various utilities. এই ট্রান্সজেনিক অ্যানিমালস কেন তৈরি করা হয় বা এই ট্রান্সজেনিক অ্যানিমালস তৈরি করার পিছনে কারণটা কি, তোমার অনেক ইউটিলিটিস আছে, ঠিক আছে? সো আমরা একটার পর একটা দেখব যে এইটা ওয়াই দিস ট্রান্সজেনিক অ্যানিমালস আর ইম্পর্টেন্ট টু আস। আর এখানে এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে বায়োটেকনোলজি কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, ঠিক আছে? সো ফার্স্ট, number 1 utility, study of normal physiology and development. Study of normal physiology and development. সো কোনো একটা অ্যানিমেলের নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, তার ডেভেলপমেন্টাল প্যাটার্নস, সেগুলো সব কিছু জানা যাবে উইথ দ্য হেল্প অফ দিস ট্রান্সজেনিক অ্যানিমেলস। কোশ্চেন হলো হাউ। ফর এক্সাম্পল, ইনসুলিন পড়ছি। এখন তোমরা হায়ার ক্লাসে যখন তোমরা শিখবা, তোমরা দেখতে পারবা যে আমাদের শরীরে একটা হরমোন যখন কাজ করে, তার পিছনে অনেক হরমোন কাজ করে, কিছু ফ্যাক্টরস আছে, ঠিক আছে? কিছু প্রোটিন ফ্যাক্টরস আছে, কিছু হরমোনস আছে, কিছু এনজাইমস আছে। এখন কোশ্চেন এলো যে এই যে প্রোটিন ফ্যাক্টরস বা হরমোনস, ঠিক আছে, যদি শরীরে না থাকে, সেটা কি এফেক্ট করবে আমাদের নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্টে, সেটা আমরা স্টাডি করবো উইথ দ্য হেল্প অফ দিস ট্রান্সজেনিক অ্যানিমালস। সো চিন্তা করো, সাপোজ এইখানে আমি এক্সাম্পল নিই একটা। আমরা সাপোজ একটা অ্যানিমেল, নর্মাল অ্যানিমেল, তার এটা একটা জিন, সেখানে এরকমভাবে সিকোয়েন্সগুলো আছে। সো এখান থেকে এতটুকু সিকোয়েন্স আমি নাই, আমি কন্টিনিউ করে দিলাম, এইটুক জায়গা আমি নাই করে দিলাম, এইটুক জায়গা নাই। সো এই জায়গাটা যদি নাই থাকে, সো তার জন্য কি কি এফেক্ট হবে একটা অর্গানিজমের মধ্যে, সো তার নর্মাল ফিজিওলজি আর তার ডেভেলপমেন্টাল প্যাটার্নে কি কি হ্যাম্পার করতে পারে। সো অল দিস ক্যান বি স্টাডিড ইন কেস অফ ট্রান্সজেনিক অ্যানিমেলস। সো একটা ট্রান্সজেনিক অ্যানিমেলসের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট যে যার জিনটা অল্টার করা হয়েছে, সে অল্টারনেশনের জন্য তার মধ্যে কি কি এফেক্ট হচ্ছে। যেমন তোমাদের বইয়ের মধ্যে একটা এক্সাম্পল পাবা, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরস। সো এটা একটা গ্রোথ ফ্যাক্টর, আমাদেরকে গ্রোথটা প্রমোট করে, আমাদের যেটা গ্রোয়িং প্যাটার্ন বা আমাদের যে ডেভেলপমেন্টাল প্যাটার্ন, সেটাকে প্রমোট করে। এখন তুমি ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, সেটা এক ধরনের প্রোটিন, সেটাকে যদি তুমি নর্মাল ফিজিওলজি, তুমি একটা অর্গানিজম থেকে যদি সরায় দাও, সে কি হবে? ট্রান্সজেনিক একটা অর্গানিজম হবে। এখন এই ট্রান্সজেনিক অর্গানিজমের তার নর্মাল ফিজিওলজি আর ডেভেলপমেন্টাল প্যাটার্নসে কি কি হ্যাম্পার হইতেছে, সেটা তুমি জানতে পারবা উইথ দ্য হেল্প অফ ট্রান্সজেনিক অ্যানিমালস। নেক্সট তোমার নাম্বার 2, স্টাডি অফ ডিজিজ। সো এ ভেরিয়াস টাইপস অফ জেনেটিক ডিজিজ, বেসিক্যালি জেনেটিক ডিজিজ বা ইমিউন ডিজিজ, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস মিনস বাত, ঠিক আছে? বাতের পেইন, বাতের পেইন হয়। তো সেটা এক ধরনের আর্থ্রাইটিস, নাম হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা একটা অটোইমিউন ডিজিজ, সেটা তোমাদেরকে শেখাবো ইমিউন সিস্টেম, মাইক্রোবস ইন দ্য হিউম্যান ওয়েলফেয়ার, ওই চ্যাপ্টারটাতে, ওই ইউনিটটাতে আছে, ঠিক আছে? তো সেখানে তোমাদেরকে শেখাবো অটোইমিউন কি। সো এখানে এটা একটা অটোইমিউন ডিজিজ। সো এখন এই ধরনের ডিজিজ তোমার কি কি এফেক্ট করতে পারে, তোমার জেনেটিক্সের মধ্যে কি কি এফেক্ট করে,
সেটা সব কিছু তুমি জানতে পারবা উইথ দ্য হেল্প অফ দিস ট্রানজেনিক অ্যানিমালস। সো এই রিউমেটয়েড আর্থ্রাইটিসটা কেন হয়, তুমি যদি সেই জিনটার জন্য হইতেছে, যেই জিনটার জন্য হয় বা যেই প্রোটিনটার জন্য হয় সেটাকে যদি সরায় দাও, তুমি যদি একটা ট্রানজেনিক অ্যানিমাল তৈরি করো, তার এফেক্টটা কি? all these can be studied with the help of these certain transgenic animals. তুমি ট্রানজেনিক অ্যানিমাল ছাড়া তাদের মধ্যে স্টাডি করতে পারবা না। সো তোমার মুদ্রা কথা হলো যে আজকে তোমার কাছে এই দাঁত, তোমার কাছে যে টিথ, দাঁত যে আছে, সেই দাঁতটা তোমার সাপোজ এই সামনের দাঁতটা কতটা ইম্পর্টেন্ট তুমি তখনই জানতে পারবা যখন তোমার এই দাঁতটা খুলে দেওয়া হয় কি না? সেরকমই ব্যাপার যে আজকে যদি তোমার যদি এই দাঁতটা যদি না থাকে, তোমার এই দাঁতটা কতটা ইম্পর্টেন্ট তখন তুমি জানতে পারবে। ঠিক আছে? সো এরকম ব্যাপারটা, কোনো একটা জিন তোমার জেনেটিক্সে, কোনো একটা জিন তোমার কতটা ইম্পর্টেন্ট। সো যেটা বলতেছিলাম যে আজকে তোমার এই দাঁতটা কতটা ইম্পর্টেন্ট তুমি তখনই জানতে পারবা যখন তোমার এই দাঁতটা না থাকে। তো সেরকমই একটা জিন আমাদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট বা সেটার জন্য কী কী ডিজিজ হতে পারে সেটা তখনই জানতে পারবো যখন জিনটা থাকবে না। সো জিনটা কীভাবে থাকবে না? উইথ দ্য হেল্প অফ দিস ট্রানজেনিক অ্যানিমালস। তুমি ট্রানজেনিক অ্যানিমালস তৈরি করে তুমি সেটা দেখতে পারবা। ঠিক আছে? ওকে, নাম্বার 3, products. So ধরনের প্রোডাক্টস পাবা উইথ দ্য হেল্প অফ দিস ট্রানজেনিক অ্যানিমালস। ঠিক আছে? বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল প্রোডাক্টস বলতে, সো এখানে একটা এক্সাম্পল আছে। ইন 1997 ট্রানজেনিক কাউ ওয়াজ প্রডিউসড, এক ধরনের ট্রানজেনিক কাউ তৈরি করা হয়েছিল যার মিল্ক, সেই গরুর দুধের মধ্যে এক ধরনের স্পেশাল টাইপ অফ প্রোটিন থাকতো, আলফা ল্যাক্টা অ্যালবুমিন। আলফা ল্যাক্টা অ্যালবুমিন নামের এক ধরনের স্পেশাল প্রোটিনস থাকতো। নো ডাউট আমাদের শরীরের জন্য এই আলফা ল্যাক্টা অ্যালবুমিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিস ইজ এ রিচ প্রোটিন। তো সেটা আমাদের শরীরে যখন কমে যাবে, সো সেটাকে যদি সাপ্লিমেন্ট দেওয়া হয় মেডিসিন ছাড়া, ন্যাচারালি উইথ দ্য হেল্প অফ এ কাউ, তাহলে তোমার ক্ষতি কী আছে? আর এটা তখনই হবে যখন তোমার সাপোজ ল্যাক্টা অ্যালবুমিন, আলফা ল্যাক্টা অ্যালবুমিন ইজ এ প্রোটিন, তার জন্য যেটা ডিএনএ, সেটা যদি সেই কাউ মধ্যে তুমি কাউটা এমনভাবে তো আর ওর জেনেটিক্সটা তুমি তৈরি করলা বা ওর জিনটার মধ্যে এরকমভাবে ম্যানিপুলেট করলা, ম্যানিপুলেশনটা এরকম হলো যে আলফা ল্যাক্টা অ্যালবুমিন তার জিনে, ওর জন্য যেটা জিন সেটা ওর জিনের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে? তার মানে কি করবে, মিট যেটা তৈরি করবে তার মধ্যে কি থাকবে? তোমার আলফা ল্যাক্টা অ্যালবুমিন। আর একটা ইজি এক্সাম্পল যেটা আমরা সবসময় চোখে দেখি সেটা আমি বলি। তুমি দেখবা পোলট্রি বা ফার্মের মুরগি যেটাকে বলে, তার মধ্যে তোমার মাসেল সবচেয়ে বেশি থাকে, তাই না? তোমরা সেটা দেখছো, যার মাসেল এত বেশি থাকে সে দৌড়াইতেও পারে না। তো এখন এই যে মাসেল এতটা বেশি কেন বা কিভাবে করা হচ্ছে? ট্রানজেনিক অ্যানিমালস, পোলট্রি মুরগিটা ব্যবহার হতেছে, সো দ্যাট ইজ এ ট্রানজেনিক অ্যানিমালস। তার যেটা জিন, নর্মাল মুরগি যেটা জিন, তার জিনের মধ্যে তোমার কি ম্যানিপুলেশন করা হইতেছে? এমন কিছু জিন, সেই জিনগুলোর জন্য কি হবে, ওর মধ্যে মাসেল ডেভেলপমেন্ট যত বেশি হবে, মুরগিটা তত বড় হবে, অত ভারী হবে সাইজে। ঠিক আছে? তো এইভাবে তোমার কি করে, তোমার পোলট্রি মুরগিগুলো তৈরি করতেছে। সো দিস পোলট্রি বা ফার্মের মুরগি ইজ অলসো এ ট্রানজেনিক অ্যানিমালস। ঠিক আছে? সো এটাও একটা ট্রানজেনিক অ্যানিমাল। সো এইভাবে আমরা কি পাবো, একটা বায়োলজিক্যাল প্রোডাক্টস দেখতে পাবো। নেক্সট, দ্যাট ইজ আ ভ্যাকসিন সেফটি। Number 4. সো ভ্যাকসিন সেফটি। সো আমরা জানি যে আজকে এখনকার যেটা দিন, যেটার জন্য তোমাদের এইভাবে ক্লাস হইতেছে, দ্যাট ইজ আ কোভিড-19 বা করোনা ভাইরাস সিচুয়েশন, তাই না? এইভাবে তো ক্লাস হতেছে।
তোমাদের স্কুল কলেজ টিউশন সবই বন্ধ এটার জন্য। স্যার এখন সাপোজ তুমি শুনতে পারবা ডে টু ডে লাইফ আমরা শুনতে পারতেছি যে সাপোজ এই কোম্পানি একটা ভ্যাকসিন বানাইছে, যেমন কয়দিন আগে একটা ভ্যাকসিনের নাম আসলো কোভাক্সিন। তোমার ইন্ডিয়ান কোম্পানি উইথ কি কয় এটাকে আমেরিকান গ্রুপস, তারা একটা তৈরি করছে, রাশিয়ার থেকে একটা ভ্যাকসিন তৈরি করছে। তো এরকম এই যে ভ্যাকসিনগুলা বা আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন ধরনের ট্রায়াল ফেজ চলতেছে, এখানে একটা ট্রায়াল ফেজ, ফার্স্ট ট্রায়াল ফেজ, সেকেন্ড ট্রায়াল ফেজ, থার্ড ট্রায়াল ফেজ, বিভিন্ন ধরনের ট্রায়াল ফেজ চলতেছে, সেটা আমরা জানি। সো দিস ভ্যাকসিনস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ডিজিজ। কোনো একটা ডিজিজ হলে তার জন্য ভ্যাকসিনস খুবই ইম্পর্টেন্ট। যেমন আমাদের ইন্ডিয়ার থেকে এখন মোটামুটি পোলিও ডিজিজটা নাই, ইরাডিকেশন হয়ে গেছে ডিউ টু পোলিও ভ্যাকসিন। সো এখন কথা হলো যে এই যে পোলিও ভ্যাকসিনে বলো বা এই যে আজকে যে দিনে যেটা ভাইরাস হচ্ছে তার জন্য যেটা ভ্যাকসিন, তুমি করোনা ভাইরাস ভ্যাকসিনই বলো বা কোভিড-19 ভ্যাকসিনই বলো, এই ভ্যাকসিনটা আমাদের ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট বা আমাদের শরীরে কেমন ধরনের এফেক্ট করবে সেটাকে তুমি স্টাডি করতে পারবা উইথ দ্য হেল্প অফ দিস ট্রানজেনিক অ্যানিমালস। একটা ভ্যাকসিন মানে কি প্রোটিন, সেই প্রোটিনটা তোমার শরীরে কি কি চেঞ্জেস আনতে পারে, সেটা কতটা ভিগারাস, সেটা একটা অর্গানিজমকে মারতে পারবে কিনা, বা সেটা একটা কি কয় এটাকে ভাইরাসটাকে নষ্ট করতে পারবে কিনা, নাকি তোমাকেই মেরে ফেলাবে, কোনটা করবে, সেই সব কিছু স্টাডি করতে পারবা উইথ দ্য হেল্প অফ দিস ট্রানজেনিক অ্যানিমালস। সো এ পার্টিকুলার ভ্যাকসিন সেটা কতটা সেফ আমাদের জন্য সেটাও স্টাডি করা হয় ইন ফর দ্য ফার্স্ট টাইম ইন ট্রানজেনিক অ্যানিমালস। তারপরে হিউম্যানসও অনেক পড়ে, ঠিক আছে। নেক্সট নাম্বার 5, কেমিক্যাল সেফটি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ফর এক্সাম্পল আজকে আমাদের ধুবড়ি বা গরিপুরে, সাপোজ তোমরা গরিপুরে থাকো তো গরিপুরের কথাই বলি, গরিপুরে একটা খালি জায়গা আছে, সেখানে সাপোজ একটা মানুষ তোমার কি কয় এটাকে একটা ফ্যাক্টরি খুলতে চায়, একটা কোম্পানি খুলতে চায়, ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি খুলতে চায়। সেই ইন্ডাস্ট্রিতে খুব পরিমাণে তোমার সাপোজ ম্যাগনেসিয়াম ব্যবহার হবে। কথাটা বোঝো ভালো মতন আমি কি বললাম। একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে তোমার ম্যাগনেসিয়াম এলিমেন্টটা খুব লার্জ স্কেলে তোমার ইউজ হবে। সো লার্জ স্কেলে ইউজ হলে তো সেই ফ্যাক্টরির আশেপাশে তো লোকজন থাকবে, সেই লোকের উপরে কেমন এফেক্ট করতে পারে, দ্যাট ক্যান বি স্টাডিড উইথ দ্য হেল্প অফ দিস ট্রানজেনিক এলিমেন্টস। কিভাবে তুমি এমন একটা ট্রানজেনিক এলিমেন্টস তৈরি করলা, তার জেনেটিক্সটা এমনভাবে ডিজাইন করলা যে দিস ট্রানজেনিক এলিমেন্টস ইজ violent, sorry, very sensitive to the chemical. সো তুমি এমন একটা ট্রানজেনিক অ্যানিমেল তুমি ব্যবহার করলা যেটা তোমার বা ট্রানজেনিক অ্যানিমেল তার জেনেটিক্সটাকে এমনভাবে ডিজাইন করলা যে ইট বিকামস ভেরি সেন্সিটিভ টু কেমিক্যালস। সো এই কেমিক্যালটার জন্য ও খুব সেন্সিটিভ। সো সেন্সিটিভ যদি হয় তার মানে কি ও কিছু চেঞ্জেস তৈরি করবে ওর মধ্যে, ঠিক আছে। এখন সেই চেঞ্জেসগুলা তোমার হিউম্যানসের ক্ষেত্রে কেমন ধরনের হবে, আজকে সাপোজ যদি কোনো একটা ট্রানজেনিক অ্যানিমেলস তার যদি জ্বর হয়, বিকজ ইট ইজ ভেরি সেন্সিটিভ টু দ্য কেমিক্যাল, এই কেমিক্যালের জন্য ভেরি সেন্সিটিভ, তার মানে কি হিউম্যানসের ক্ষেত্রে জ্বর হতে পারে। ওর যদি তোমার স্টোমাক পেইন হয় তাহলে ওর মধ্যেও পেইন হইতে পারে। সাপোজ ওর যদি ভিগারাস কোনো ডিজিজ হয়, সাপোজ ক্যান্সারের মতন ডিজিজ হয়ে যায়, কেন কি এটা ভেরি সেন্সিটিভ, ও খুব সেন্সিটিভ, তাহলে তোমার মধ্যে দেখা যাইতে পারে। সো এই ধরনের কনক্লুশনে আসা হবে। সো সেই হিসাবে তোমার কোনো একটা কেমিক্যাল আমাদের শরীরের জন্য কতটা সেফ, দ্যাট ক্যান বি আন্ডারস্টুড উইথ দ্য হেল্প অফ দিস ট্রানজেনিক অ্যানিমেলস। আমরা ট্রানজেনিক অ্যানিমেলস দিয়ে সেটা বুঝতে পারি। সো দিজ আর সাম অফ দ্য ইউটিলিটিস অফ ট্রানজেনিক অ্যানিমেলস। এইভাবে আমরা ট্রানজেনিক অ্যানিমেলস ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ইউটিলিটিস আমরা দেখলাম। ফার্স্ট আমরা দেখলাম যে তোমার নর্মাল ফিজিওলজি, স্টাডি অফ নর্মাল ফিজিওলজি আর ডেভেলপমেন্ট, আমরা কোনো একটা অর্গানিজমের ডেভেলপমেন্ট বা নর্মাল ফিজিওলজি আমরা স্টাডি করতে পারবো। বিভিন্ন ধরনের ডিজিজ আমরা স্টাডি করতে পারবো। তারপর তোমার বায়োলজিক্যাল প্রোডাক্টস আমরা পাবো। নেক্সট আমরা ভ্যাকসিন, কোনো একটা ভ্যাকসিন কতটা সেফ সেটাও আমরা স্টাডি করতে পারবো। অ্যান্ড লাস্টলি কেমিক্যাল কতটা, কোনো একটা কেমিক্যাল সেটা আমাদের জন্য কতটা সেফ বা কতটা হার্মফুল, দ্যাট ক্যান অলসো বি স্টাডিড উইথ দ্য হেল্প অফ দিস ট্রানজেনিক এলিমেন্টস।
নেক্সট দ্যাট ইজ দ্য এথিক্যাল ইস্যুস। সো এথিক্যাল ইস্যুস বা এথিক্স কথাটার নাম শুনছো? ইথিক্স মিনস নীতি। তোমার নীতিতে কী কয় অন্য তোমার তুমি সাপোজ একটা মাউসের উপরে বা মাইসের উপরে তুমি এক্সপেরিমেন্ট করতে চাও, তোমার নীতি কী বলে? তুমি সেটা কি করতে পারো? আজকে ফ্রগের উপরে এক্সপেরিমেন্ট করতে চাও, সেটা কি করতে পারো? সো এটার মধ্যেই কথা হলো যে ইথিক্যাল ইস্যুস ব্যাপারটা হলো যে প্রত্যেকটা গভর্নমেন্ট বা প্রত্যেকটা মানে কী কয় এটাকে ইউনিভার্সিটি বলা চলে। আমাদের যেটা ইউনিভার্সিটি, সাপোজ গুয়াহাটি ইউনিভার্সিটি, ডন বস্কো ইউনিভার্সিটি, ঠিক আছে, বা তোমার নেহু নিয়ারেস্ট আছে, তারপরে তোমার কী কয় এটাকে, ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিস আছে। তারা কিছু ইথিক্যাল ইস্যুস ফলো করে। সেটা ব্যাপারটাকে আরও ক্লিয়ার করি। ফর এক্সাম্পল, তুমি আজকে একটা এক্সপেরিমেন্ট করতে চাও, একটা অর্গানিজমের উপরে একটা এক্সপেরিমেন্ট করতে চাও। ফর এক্সাম্পল, তুমি একটা এক্সপেরিমেন্ট করতে চাও, সাপোজ এই এক্সপেরিমেন্টটা তুমি করতে চাও। সো এই এক্সপেরিমেন্টের তোমাকে একটা মডেল তৈরি করতে হবে। যদি আমি এক্সপেরিমেন্টটা করি, তার ফলে কি হবে, তার রেজাল্ট করতে লাগবে, তোমাকে অ্যাজিউম করতে হবে যে আমি যদি এক্সপেরিমেন্টটা করি আমার রেজাল্ট এটা হবে। তো তুমি যখন কোনো একটা বায়োটেকনোলজিক্যাল এক্সপেরিমেন্ট করবা, সো দেখো আমি এখানে অনেক কথাই বললাম এই চ্যাপ্টারে, ঠিক আছে, যে আমরা মেডিসিন তৈরি করি, আমরা বিভিন্ন জিনিস তৈরি করলাম, কিন্তু আলটিমেটলি কথা হলো যে একটা মেডিসিন তৈরি করা বা তুমি থেরাপিউটিক্সে ইউজ করা অথবা তুমি এগ্রিকালচারে ইউজ করা ব্যাপারগুলো এতটা ইজি না। তুমি একটা বায়োটেকনোলজিক্যাল এক্সপেরিমেন্ট করতে গেলে তোমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস মানতে হবে। সো তোমাকে একটা কমিটি, যে কমিটিটার নাম হলো তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি বা GEAC, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি। এই কমিটিটা কি করতে লাগবে, তোমার এই কমিটিকে জানাইতে হবে। সো এটা মেইন ব্রাঞ্চ হলো আমেরিকা, ঠিক আছে, তার থেকে বিভিন্ন দেশে তোমার বিভিন্ন ব্রাঞ্চ আছে, ইন্ডিয়াতেও আছে। সো তুমি যা কিছু করো না কেন, তোমাকে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যদি তোমার তাহলে তুমি একটা এক্সপেরিমেন্ট করতে পারবা। যদি তোমাকে পারমিশন না দেয় তাহলে তুমি এই এক্সপেরিমেন্টটা করতে পারবে না। সো একটা এক্সপেরিমেন্ট কেমন হইতে পারে, তার আউটকাম কি হইতে পারে, সেটা হিউম্যান সোসাইটিকে কিভাবে এফেক্ট করবে, সব কিছু তোমাকে ডিটেলসে তোমাকে অ্যানালাইসিস ওদেরকে দিতে হবে। যদি তুমি দিতে পারো, যদি তাদেরকে তুমি সব কিছু রাজি করাইতে পারো, ওরা যদি তোমাকে পারমিশন দেয়, তাহলে তুমি তোমার এক্সপেরিমেন্ট করতে পারবা, নাহলে কিন্তু করতে পারবা। সেরকম প্রত্যেকটা কি কয় কান্ট্রিতে প্লাস প্রত্যেকটা জায়গায় একটা কি আছে, একটা ইথিক্যাল ইস্যুস ব্যাপার আছে। তুমি সব এক্সপেরিমেন্ট সব জায়গায় করতে পারবে না। আজকে গুয়াহাটি ইউনিভার্সিটির মতন জায়গায় তুমি মাইসের উপরে পট করে এক্সপেরিমেন্ট করতে পারবা না, দে উইল নট গিভ ইউ পারমিশন। সো তুমি তখনই এক্সপেরিমেন্ট করতে পারো যখন তোমাকে পারমিশন দেবে। আজকে তুমি এনবিইউ যাও, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তাদের ইথিক্যাল ইস্যুস মাইসের উপরে এক্সপেরিমেন্ট করার পারমিশন দেয়। সো তুমি সেখানে মাইসের উপরে এক্সপেরিমেন্ট করতে পারবে। গুয়াহাটি ইউনিভার্সিটি তোমাকে পারমিশন দিবে না, ডন বস্কো ইউনিভার্সিটি তোমাকে পারমিশন দিবে না, নেহুটা আমি বলতে পারলাম না, ঠিক আছে। এরকম প্রত্যেকটা জায়গার একটা বোর্ড থাকে, লোকাল বোর্ড থাকে, প্লাস একটা মেইন বোর্ড যেটা থাকে, দ্যাট ইজ দ্য দিস। তুমি সব কিছু করলে পরে ওদের থেকে একটা পারমিশন নিতে হবে। যদি তুমি পারমিশন নিতে পারো তাহলে তুমি করতে পারবে, তাহলে করতে পারবে না, ঠিক আছে। সো দিস ইজ দ্য এথিক্যাল ইস্যুস। নেক্সট, বায়োপাইরেসি। দেখো বায়োপাইরেসি ব্যাপারটা কি, বায়োপাইরেসি মোর এক্সাক্ট টার্ম, আচ্ছা পাইরেসি, বায়ো মিনস লাইফ,
পাইরেসি মিনস তোমরা জানো পাইরেশন বা পাইরেটেড, যেমন আগেরকার দিনে কি তা আমার মানে আমরা যখন হায়ার সেকেন্ডারি পড়তাম তখন কিছু পাইরেটেড সিডি বাড়িত, যেগুলা মুভি তোমার হলে লাগতো সেগুলো আবার পাইরেটেড সিডি আবার পাওয়া যেত। ঠিক আছে, এখনকার দিনে যেমন নেটের মধ্যে সব অ্যাভেলেবেল। ঠিক আছে, এরকম ব্যাপারটা। সো দিস আর পাইরেটেড ফর্ম, যেটা অরিজিনাল পাইরেসি ব্যাপারটা কি, এইখানে কি বুঝে? ফর এক্সাম্পল আমি যেটা আগের এক্সাম্পলটা দিলাম যে তুমি একটা এক্সপেরিমেন্ট করতে চাও, তোমাকে লোকাল বোর্ড প্লাস জিইএসি, দ্যাট ইজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি থেকে পারমিশন, তোমাকে পারমিশন দিল না, সো দে ক্যান্সেল ইউর পারমিশন দিল না, কিন্তু তাও তুমি কি করলা, তুমি করলা। যদি সেটা ধরা পড়ে তখন সেটা হবে বায়োপাইরেসি। কথা ধরতে পারছো? আবার আমি কি বললাম, দেখো বায়োপাইরেসি অনেক ধরনের হয়, আমি দুইটা কেস আমি এখানে ডিসকাস করব। ঠিক আছে, ফার্স্ট কেস হলো এটা কি, সাপোজ জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, তুমি পারমিশন নিতে গেছো, কিন্তু তোমার এক্সপেরিমেন্টটা একটু হার্ড হতে পারে ফর হিউম্যান বা ম্যানকাইন্ডের জন্য, সেটা একটা স্ট্রং এক্সপেরিমেন্ট হতে পারে। ঠিক আছে, তো সেটা না করাটাই বেটার। জিএসি তোমাকে ক্যান্সেল করে দিল, না হবে না, তুমি পারমিশন পাবা না, তুমি করতে পারবা না, কিন্তু তুমি এনিহাও তুমি খুব লুকায় চুকায় তুমি এক্সপেরিমেন্টটা করলা। যদি করো, যদি সেটা ধরা পড়ে তখন তাদের নজরে সেটা হবে বায়োপাইরেসি। সো এখানে ইন দ্য আইজ অফ জিএসি, সো দিস ইজ এ বায়োপাইরেসি কেস, এটা একটা বায়োপাইরেসি কেস। ক্লিয়ার হচ্ছে কথাটা? এটা একটা কেস বলো। নেক্সট, ফর এক্সাম্পল আমি এক্সাম্পল নেই, সাপোজ আজকে আনমোল একটা এক্সপেরিমেন্ট করবে, ও জিএসএস থেকে পারমিশন নিল, পারমিশন দিছে, ও আনমোল একটা এক্সপেরিমেন্ট করলো। ঠিক আছে, এখন আনমোল যখন এক্সপেরিমেন্টটা করলো, এক্সপেরিমেন্টের কথা করার পর ও সাকসেসফুল। ঠিক আছে, ও সাকসেসফুল। সাপোজ আনমোল একটা মেডিসিন তৈরি করলো, সে আনমোল যে মেডিসিনটা যে তৈরি করলো, হি ইজ সাকসেসফুল। সে এখন ও যে সাকসেসফুল হলো, আমি একটা মেডিসিন তৈরি করলো, মেডিসিনটা তৈরি করতে আনমোল আজকে সাকসেসফুল। এখন আনমোল বলে দিল যে না, আমিষকে আমার এই মেডিসিনের সিক্রেটটা বলবো না। আমি কি করব, আনমোল কি করবে, একটা রিমেম্বার, এটা একটা ওয়ার্ড ইউজ করা হয় যেটাকে বলা হয় প্যাটেন্ট, একটা প্যাটেন্ট তৈরি করবে। ঠিক আছে, সাপোজ সেই প্যাটেন্টটার দাম হলো সাপোজ 1 লাখ। এত কম দামের হয় না, আমি বললাম জাস্ট এক্সাম্পল। সো প্যাটেন্টটার দাম হলো সাপোজ 1 লাখ। এখন আজকে শশাঙ্ক গেল ওর কাছে, আনমোল আমাকে মেডিসিনের সিক্রেটটা বা আমাদের আমার মেডিসিনের ফর্মুলেশনটা লাগে। আনমোল বলল যে আমার প্যাটেন্ট যদি কিনতে চাও তাহলে তোমাকে 1 লাখ পেমেন্ট করতে লাগবে। তুমি যদি আমাকে 1 লাখ পেমেন্ট করো তাহলে আমি তোমাকে দিতে পারবো আমার প্যাটেন্ট, নাইলে দিতে পারবো। এই হলো আনমোলের কথা। শশাঙ্ক কি করলো, সাপোজ 1 লাখ পেমেন্ট করে দিয়ে ওর থেকে প্যাটেন্টটা নিয়ে নিল, আনমোল ওকে প্যাটেন্ট দিয়ে দিল, আর এটাও বলে দিল যে তুমি কিন্তু কাউকে দিবে না, যদি এটা তোমার বাইরে যদি অন্য কারোর কাছে দেখি এই মেডিসিন, তোমার কোম্পানির বাইরে যদি অন্য কোম্পানির কাছে দেখি তাহলে কিন্তু আমি তোমার নামে কেস করে দিব। কথাটা বোঝাবো না বলো কি? প্রথম দিকে আবার বলি, আনমোল একটা মেডিসিন তৈরি করলো, শশাঙ্ক এটা কিনতে গেল। শশাঙ্ক যখন কিনতে গেল, আনমোল ওকে বললো যে তুমি আমাকে 1 লাখ পেমেন্ট করো, আমি তোমাকে ফর্মুলেশন দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ প্যাটেন্টটা তোমার নামে করে দিচ্ছি। ঠিক আছে, প্যাটেন্ট করা মানে ওকে ওই ফর্মুলেশনটা দিয়ে দাও। এখন আনমোল সেটাকে দিয়ে দিল, প্লাস এটাও বলে দিল যে এই প্যাটেন্টটা বা এই ফর্মুলেশনটা কিন্তু অন্য কোম্পানির কাছে তুমি বেচবা না, তুমি আমার থেকে 1 লাখ টাকা দিয়ে নিছো, যদি কারো কিনতে লাগে তুমি নিজে 1 লাখ টাকা নিতে পারবা, অথবা তুমি টাকা নাও সেটা নিতে পারবা লিগেলি, অথবা তুমি আমার কাছে পাঠাবে, দুইটার মধ্যে একটা। সে এটা করে আনমোলকে ছেড়ে দিল। শশাঙ্ক যখন আনমোলের থেকে নিতে, সাপোজ ভাস্কর জানতে পারলো যে আনমোলের থেকে আজকে প্যাটেন্টটা কে কিনছে, শশাঙ্ক কিনছে। ভাস্করের কাছে এত টাকা নাই যে 1 লাখ টাকা দিয়ে ও আনমোলের থেকে এটা নিতে পারবে, কিন্তু ভাস্করের কাছে এতটুকু টাকা আছে যেটা দিয়ে ও কি করবে, একটা হ্যাকারকে ও
ভাড়া করে আনতে পারবে। ভাস্করের কাছে এই টাকাটা আছে, ওর কাছে 1 লাখ টাকা নেই, ওর কাছে সাপোজ 10,000 টাকা আছে। 10,000 থেকে একটা হ্যাকারও ইনভাইট করে নিয়ে আসলো যে না, আমাকে আনমোলের ওয়েবসাইট থেকে আমাকে ওর ফর্মুলেশনটা হ্যাক করে দাও, ঠিক আছে। সো দিস ইজ অলসো ওয়ান ফর্ম অফ বায়োপাইরেসি, যেটা ভাস্কর করলো। রুলস হইল তোমার প্যাটেন্টটা যখন শশাঙ্ক নিল সেটা হলো রুলস, বাট ভাস্কর কি করলো, একটা হ্যাকারকে বুক করে নিয়ে আসলো, হ্যাকারকে বুক করে ওর ওয়েবসাইট হ্যাক করে আনমোলের থেকে প্যাটেন্টটা ও নিয়ে নিল, কিন্তু চুরি করে। তখন সেটা হবে তোমার বায়োপাইরেসি। দিস ইজ ওয়ান অ্যানাদার কেস অফ বায়োপাইরেসি। সো আমি এখানে দুইটা কেস বললাম, যদি অ্যাপ্রুভাল কমিটি তোমাকে না অ্যাপ্রুভ করে তুমি নিতে পারবে না। সেকেন্ডলি, যদি তুমি কাউকে না জানা যদি তুমি তার প্যাটেন্টটা ইউজ করো, তখন সেটা হবে একটা বায়োপাইরেসি কেস। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য বায়োপাইরেসি অ্যান্ড ইথিক্যাল ইস্যুস। আর এটি দিয়ে তোমাদের আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য কেস। যদি না বুঝো তাহলে এটা এই এক্সাম্পলটা আবার দেখবা জিনিসটা, যদি না বুঝো আমাকে বলবা, ঠিক আছে। আচ্ছা, সো এটি দিয়ে তোমাদের বায়োটেকনোলজি পার্ট কমপ্লিটেড। সো নেক্সট তোমাদেরকে যেটা আমি করাবো সেটা হলো আই থিঙ্ক ইকোলজি শুরু করব, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। কিন্তু সেটা শুরু করার আগে আমি তোমাদেরকে দুইটা জিনিস লেফট করে আসছিলাম, দ্যাট ইজ দ্য হিউম্যান জিনোম প্রজেক্ট আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। আই থিঙ্ক এই দুইটা জিনিস আমি নেক্সট ক্লাসে আমি